আচ্ছা, আমরা 11-এর দ্বিতীয় অধ্যায় সেট, প্রথম অধ্যায়ের সেট পড়েছিলাম, তারপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে সম্বন্ধ, তাই তো পড়ব। সম্বন্ধ মানে কি? রিলেশন, যেটাকে ইংরেজিতে বলা হয়। তো রিলেশনটা কাদের মধ্যে, কি জিনিস, খাবো না মাথায় মাখবো, সেটা আস্তে আস্তে বুঝবো আমরা। তো প্রথমে আগে জানতে হবে আমাদেরকে সম্বন্ধ বোঝার আগে যে কার্তেশীয় গুণফলটা কী জিনিস। দুটো সেট যদি আমি দিয়ে দিই এ আর বি, তাহলে ওই দুটো সেটের কার্তেশীয় গুণফলটা কি সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে? আমিও তো বাংলায় লেখাচ্ছি না, আমি জাস্ট বোঝাচ্ছি যে এ ক্রস বি। আচ্ছা, সবাই কি বুঝি এই যে এটাকে বলা হয়, দুটো পদ যদি আমি এরকম করে লিখি, দুটো সংখ্যা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা কমা দিয়ে লিখি, তাহলে এটাকে বলা হয় ক্রমিক জোড়। জানা আছে কারো? জানা নেই, জানলাম নতুন করে, ঠিক আছে? কি বলবো? দুটো সংখ্যা একটা প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম, রেখে মাঝখানে একটা কমা দিয়ে সেপারেট করলাম, এই যে দাঁড়ালো এটা যেটা পেলাম, এটাকে বলা হচ্ছে ক্রমিক জোড়। বুঝতে পেরেছি? ক্রমিক জোড়। আচ্ছা, এমন কোনো মানে নেই যে প্রথমটাকে ছোট তারপরটা বড় হতে হবে, না, ঠিক আছে? ছোটো বড়ো যা কিছু হতে পারে। বুঝতে পেরেছি সবাই? তার মানে এই 1,2, 9,7 এগুলো সবই হচ্ছে কি ক্রমিক জোড়, ঠিক আছে? এবারে বলা হচ্ছে যে এ ক্রস বি, এই যে এ ক্রস মানে দুটো সেটের কার্তেশীয় গুণফল, সেটাকে এ ক্রস বি আকারে সূচিত করা হয়, ঠিক আছে? আর তার সংজ্ঞাটা কীরকম? সংজ্ঞাটা হচ্ছে এখানে ক্রমিক জোড়গুলো থাকবে, কিন্তু এই ক্রমিক জোড়গুলোর পদগুলো কোত্থেকে আসবে জানতে হবে তো আমাকে। তাহলে এই পদগুলো আসবে, প্রথম পদটা হচ্ছে প্রথম সেটটা থেকে, ঠিক আছে? আর দ্বিতীয় পদটা আসবে দ্বিতীয় সেটটা থেকে। এমনি শুনে বিশাল কিছু মনে হলো, আমি যদি একটা উদাহরণ দিয়ে দিই তো মনে হয় এগুলো তো কিছুই না, বাচ্চার জিনিস। এ হচ্ছে গিয়ে 1 আর 3, আর বি হচ্ছে গিয়ে 2, 4, 5, ঠিক আছে? তাহলে এ ক্রস বি কী কী হবে? কি বলেছিলাম? এ ক্রস বি কাদের সেট? ক্রমিক জোড়ের সেট। যে ক্রমিক জোড়ের প্রথম পদটা কোথাকার থাকবে? এ সেটের, আর দ্বিতীয় পদটা থাকবে বি সেটের। তাহলে প্রথম সেট এ নিলাম, তাহলে 1, 2, 1, 4, 1, 5 এগুলো থাকবে এখানে, লিখছি 1,2, 1,4, 1,5 কমা দিয়ে 3,2 আসবে, আসবে তো? আচ্ছা, 3,2, 3,4 আর 3,5। তাহলে আর নতুন করে এবার আর কোনো সমস্যা নেই, এ ক্রস বি জিনিসটা বুঝতে, কার্তেশীয় গুণফল বুঝতে অসুবিধা নেই। এবার যদি আমি বলতাম যে বি ক্রস এটা কত হবে, তাহলে খুবই স্বাভাবিক, সে তখন কি হতো? বি এর পদগুলো প্রথমে আসতো, এর পদগুলো পরে আসতো, তাই নাকি? তাহলে সেই ক্ষেত্রে দেখতাম যে 2,1, 2,3, 4,1, 4,3, 5,1 আর 5,3, এই তো। আর নতুন তো কিছু নেই, আর তোর কোনো অসুবিধা নেই। আমাকে কেউ বলতে পারবে যে এ ক্রস বি আর বি ক্রসে কি একই পেলাম? দুটো অভিন্ন জিনিস পেলাম, সরি দুটো আলাদা জিনিস পেলাম। মানে এ ক্রস বি কখনো ইকুয়াল হতে পারে না বি ক্রস এর সাথে। তাহলে কি বুঝলাম? কার্তেশীয় গুণফল বিনিময়যোগ্য না, তাই তো? জেনারেলি কী হয়? ইউনিয়ন ইন্টারসেক্ট সবগুলো বিনিময়যোগ্য হয়, এখানে কিন্তু কার্তেশীয় গুণফলটা বিনিময়যোগ্য হচ্ছে না। বুঝতে পারলাম? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণফল। এই নিয়ে আর কিছু বলার নেই। এটা এবার কেন এটা বললাম? আমাদের সেটের সংজ্ঞাতে এই জিনিসটা আছে। এবার সেটা বলছি সম্বন্ধের সংজ্ঞাতে। তো এবার সম্বন্ধ জিনিসটা কি? সম্বন্ধ জিনিসটা এমনি খুবই সহজ। সম্বন্ধ খুব ছোট্ট একটা চ্যাপ্টার। তো সম্বন্ধের জিনিসটা হচ্ছে গিয়ে দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে সম্বন্ধ হলো এ ক্রস বি সেটের উপসেট। ব্যাস, এই লাইনে হয়ে যাবে, এ ক্রস বি সেটের উপসেট। কি বলা হচ্ছে? এক লাইনে সম্বন্ধ বলা হলো। কি বলা হচ্ছে? যে দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে সম্বন্ধ হলো এ ক্রস বি, তার একটা উপসেট, সেটাকে আমরা বলছি সম্বন্ধ, তাই তো? তো এবার মানে এই যে এ ক্রস বি যে পদগুলো পেয়েছিলাম, নিশ্চয়ই ওই পদগুলো থেকেই সম্বন্ধ আসবে, এতটুকু বুঝতে পারছি এখনো পর্যন্ত। আচ্ছা, উদাহরণ দিয়ে বললে ভালো হয় না সব কিছু? এটা যেমন উদাহরণ দিলাম তো সুবিধা হলো, উদাহরণ দিয়ে একটা এখানে। আচ্ছা, সম্বন্ধকে না সবসময় আর দিয়ে লেখা হয়, আর, কারণ এই যে রিলেশন, ঠিক আছে? রিলেশন থেকে আর আসলো। তো এইবার আমার এই যে আর, আমি যখন সেট পড়াচ্ছিলাম
আমি কি বলেছিলাম যে স্বাভাবিক সংখ্যার সেটকে এইভাবে করে লিখবো, হ্যাঁ, তারপরে অখণ্ড সংখ্যার সেটকে এভাবে করে লিখবো, বাস্তব সংখ্যাকে এভাবে লিখবো। এবার তার কারণটা কিছু হলেও ক্লিয়ার হতে পারছি, কারণ সম্বন্ধকেও বোঝানো হবে আর দিয়ে, বাস্তব সংখ্যাকেও বোঝানো হবে আর দিয়ে। দুটোর মধ্যে পার্থক্যটা কি করে বুঝবো? ঠিক আছে, যখন আরটাকে মানে বইয়ে দেখবো যে আর এর যখন বাস্তব সংখ্যার আর বলছে, বইয়ে তো আর এরকম দাগ দেয়নি, বইয়ে কি করেছে এরকম করে এইটা একটু মোটা করে দিয়েছে দেখবো। ঠিক আছে, যখন এটা হ্যাঁ কিছু কিছু দাগ, কিছু কিছু দাগও আছে, কিছু কিছু আছে ফাঁকা। আচ্ছা ঠিক আছে, তো ম্যাক্সিমামটা আর কি দেখবো যে একটু বোল্ড করে দেয় ম্যাক্সিমাম বই আর কি। এই বই যদি ফাঁকা থাকে থাকবে, অসুবিধা নেই। তো দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারবো তাহলে এরপরে। এই আরটা হচ্ছে সম্বন্ধের জন্য, এই আরটা হচ্ছে বাস্তব সংখ্যার সেটের জন্য। ঠিক আছে, আচ্ছা তো বাস্তব এই যে বললাম সম্বন্ধ, তাকে কি করা হবে? আর দিয়ে সূচিত করা হবে। ঠিক আছে, কি বলেছি তাকে আমরা? এক আর বি এর কি বলেছি? সাবসেট, উপসেট, তাই তো? আচ্ছা, এটা উদাহরণ দিয়ে বলছে ক্লিয়ার হবে। তাহলে এই যে উদাহরণটা আমরা এখানে লিখছি, লেখার সময় এই যে এ আর বি কিন্তু এই দুটোকে কনসিডার করছি। ঠিক আছে, নতুন করে আর এ আর বি লিখছি না, এই দুটোকে কনসিডার করা হচ্ছে। তো আমি সম্বন্ধটা এরকম বললাম। আচ্ছা, সম্বন্ধ যে কার সাবসেট বললাম? এ ক্রস বি এর সাবসেট। তাহলে এ ক্রস বির পদগুলো যেরকম দেখতে, সম্বন্ধের পদগুলো ওরকমই দেখতে হবে, মানে ওই ক্রমিক জোরে থাকবে। ঠিক আছে, তো বলছে এখানে সেই মানে আমি একটা যে কোনো উদাহরণ নিলাম, এটা সবসময় হবে কোনো মানে নেই। এক্স ওয়াই such that x less than y, ঠিক আছে, আমি বললাম এখানে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে যাদের প্রথম পদটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে ছোট। যেই এই কথাটা বলে দিলাম, তাহলে সবাই কি এখানে এন্ট্রি নিতে পারবে? পারবে না। 1 2 পারবে, 1 2 থেকে ছোট আছে, 1 3 1 4ও পারবে, 1 5ও পারবে। ঠিক আছে, 3 2 আসবে না, 3 2 আসবে না, 3 4 3 5 আসবে। তার মানে বুঝতে পারছি নিশ্চয়ই যে সাবসেট। কেন সাবসেট? একটা পদ কম আছে কিন্তু সবগুলো পদই তো আছে, তাহলে সাবসেট হলো। বুঝতে পারলাম? তাহলে এখানে আমি যদি আরটাকে লিখতাম স্পেসিক্যালি ওই দুটো এ আর বি এর ক্ষেত্রে, তখন কি হতো? এটা 1 নম্বর উদাহরণ। ঠিক আছে, আর উদাহরণ দেবো। এটা হচ্ছে গিয়ে 1, 2, তারপরে 1, 4, 1, 5, 3, 2 নেওয়া যাবে না, তাই 3, 4 আর 3, 5। ব্যাস, এই হচ্ছে গিয়ে আমার কাছে এ ক্রস বি সম্বন্ধ। এইবার 2 নাম্বার দিয়ে আমি না এখানে বললাম যে আরটা হচ্ছে আমার কাছে x, y such that x square equals to y। আচ্ছা, একটা প্রথম পদটাকে স্কোয়ার করে দ্বিতীয় পদটা পাওয়া যাবে এমন একটাও আছে? আছে? প্রথম পদটাকে স্কোয়ার করে দ্বিতীয় পাবে, একটাও ইয়ে নেই, এলিমেন্ট নেই। তাহলে এখানে আরটা কি হলো? শূন্য সেট। বুঝতে পারলাম ব্যাপারটা? অসুবিধা হচ্ছে? আচ্ছা, এইবার কোনটা? এটা আমি কি বলেছিলাম? এখানে সেই সমস্ত পদ থাকবে যার প্রথম পদটা, মানে সেই সমস্ত ক্রমিক জোড় থাকবে যার এই যে প্রথম পদটা দ্বিতীয়টার থেকে ছোট হবে। তাহলে এই যে দেখি, এই যে 1, 2 লিখেছি, তাহলে অবশ্যই 1 তো 2 এর থেকে ছোট। ওই উপসেট হবে না? দেখ কেন হবে না। এর এ ক্রস বিতে কতগুলো পদ আছে? 6টা। এখানে কটা পদ আছে? 5টা। একটা পদ কম আছে, ওরই পদগুলো তো আছে, একটা কম আছে ইনফ্যাক্ট, তো উপসেট তো হবেই। বুঝতে পারলাম কি না? সবসময় এ ক্রস বি উপসেট হতেই হবে। তার মানে সম্বন্ধ আর কিছুই না, দুটো সেটের বিভিন্ন এলিমেন্টের মধ্যে সম্বন্ধ, বিভিন্ন পদের মধ্যে সম্বন্ধ। বুঝতে পারছি? হ্যাঁ, আমাকে এবার বলে দেবে সম্বন্ধটা কি। বিভিন্ন ধরনের উদাহরণে বিভিন্ন রকম হবে। কেউ বললো x স্কোয়ার ইকুয়ালস টু y স্কোয়ার, কখনো বললো যে x গ্রেটার দেন y, কখনো বললো x প্লাস y এর মান যদি 5 হয় তাহলে সেটা একটা সম্বন্ধ হবে। এরকম করে অনেক কিছু হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার যেটা আমার মেইনলি বলার ছিল ভুলে গেলাম, যা ক্রমিক জোড়। হ্যাঁ, ক্রমিক জোড়। আচ্ছা, যেটা বলতে চাইলাম সেটা তো ভুলেই গেলাম আবার আমি। হ্যাঁ, দুটো উদাহরণ দিলাম, এটা বলতে চাইলাম। ইয়েস, মানে ওই যেখানে প্রথম এটা হচ্ছে গিয়ে প্রথম সেটটা থেকে, আর বিটা হচ্ছে গিয়ে দ্বিতীয় সেটটা থেকে। ঠিক আছে, এটা বোঝানোর জন্য এক বি লেখা হয়েছে। কি বলবো ভাবলাম, ভুলে গেলাম। আচ্ছা হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক করে নেবে। শোন, এবার আমার কথা শোনো, আগে শুন আমার কথা। তা আমাদের মনের মধ্যে কিন্তু একটা জিনিস ঢুকে গেল যে সম্বন্ধ আলোচনা করতে গেলে সবসময় দুটো সেট লাগবে, এ আর বি, তাই তো? কেন? আমি যদি এ ক্রস এ নিয়ে বলি, কি সমস্যা আছে?
এ ক্রস এতে কারা থাকবে? 1 1 1 3 3 1 3 3। তাহলে এ ক্রস এ পদগুলো নিয়েও তো আলোচনা করতে পারি। মানে যদি আমাকে দুটো সেট না দিয়ে, মানে এক মাথায় কী ঢুকে গেল, সম্বন্ধের যেহেতু ডেফিনেশনে লিখলাম এ ও বি এর ক্ষেত্রে, তো আমি এখানে দুটি সেট এ আর বি এর ক্ষেত্রে সম্বন্ধ লিখেছি। তো একটি সেট যদি বলতাম, একটি সেট এ এর ক্ষেত্রে সম্বন্ধ হলো এ ক্রস এর উপসেট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সম্বন্ধ লিখতে গেলে যে দুটো সেটই লাগবে তার কোনো মানে নেই, একটা সেট দিয়েও সম্বন্ধ আলোচনা করা যাবে। ইনফ্যাক্ট ক্লাস 12 আমরা একটা সেটের উপরেই সব কিছু আলোচনা করব, ঠিক আছে। এখন তো ছোটো করে বলা হচ্ছে। আচ্ছা, এবার একটু বাংলা নামটা আমাকে দেখে নিতে হবে। হ্যাঁ, ক্ষেত্র আর পাল্লা, ঠিক আছে। তো ক্ষেত্র কোনটাকে বলা হচ্ছে আর পাল্লা কোনটাকে বলা হচ্ছে একটু বুঝতে হবে, ঠিক আছে। দেখবো সবাই, এই যে সম্বন্ধটা পেলাম, ঠিক আছে, এর আমি ক্ষেত্র লিখছি। এর ক্ষেত্রটাতে কারা থাকবে? যেগুলো প্রথমে আছে। প্রথমে কটা পদ আছে? তার মধ্যে তিনটাতে ওই রুদ একই হয়ে যাচ্ছে, কমন। সেটা ক্ষেত্রে কমন জিনিস একবার বেশি লিখতে হয়। কি সেটার ক্ষেত্রে কি বলেছিলাম? কমন এক তো একই বারবার আসছে, একবারই লিখতে হবে। তো সেটার ক্ষেত্রে কি একটা পদ আমরা দুবার লিখি না? তাহলে বুঝলাম, যেগুলো প্রথমে আছে তাদের সেটটাকে বলা হচ্ছে ক্ষেত্র। আর পাল্লা, পাঁচ তো পরে আছে, প্রথমে আছে যেগুলো প্রথমে আছে তাদের সেট। এবার কথা হচ্ছে যে একই পদ তোমরা দুবার লিখতে পারি না, সেটা তো প্রথমেই নিয়ম বলেছিলাম। তাহলে 1 আর 3 লিখতে হবে। আবার দ্বিতীয়, মানে যেগুলো দ্বিতীয় সেগুলো হচ্ছে পাল্লাতে থাকবে, 2 4 আর 5। এই ছাড়া কি অন্য কিছু আছে? না। তাহলে এই হচ্ছে কি পাল্লা। বুঝতে পারলাম, ক্ষেত্র হচ্ছে প্রথমেরগুলো, পাল্লা হচ্ছে সেকেন্ডেরগুলো। এই হচ্ছে একটা সম্বন্ধের ক্ষেত্র আর পাল্লা। এবার আর ইনভার্স জিনিসটা কী হবে ওটাও দেখে নিই, ঠিক আছে। আচ্ছা, আর ইনভার্স মানে আর সম্বন্ধের বিপরীত সম্বন্ধ, সেটাকে বলা হবে আর ইনভার্স, ঠিক আছে। কি বললাম? আর সম্বন্ধের বিপরীত সম্বন্ধ। তো এটা খুবই সহজ। এখানে বলছে ওয়াই এক্স, এখানে ওয়াই এক্সগুলো থাকবে কাদের জন্য? সাচ দ্যাট যে এক্স ওয়াইগুলো আর এ ছিল তাদের ওগুলোকে উল্টে উল্টে লিখে দাও। মানে আর ইনভার্সে কারা থাকবে? 2, 1, 4, 1, 5, 1, 4, 3 আর 5, 3 এগুলো থাকবে আর ইনভার্সে। বুঝতে পারলাম? মানে যেগুলো আরে আছে সেগুলো উল্টে উল্টে লিখে দেবো, আর ইনভার্সে হয়ে গেল। তাহলে খুবই স্বাভাবিক না? আর এর যেটা ক্ষেত্র সেটা আর ইনভার্সের পাল্লা হবে, আর আর এর যেটা পাল্লা সেটা আর ইনভার্সের ক্ষেত্র হবে, ঠিক আছে। আমার মনে হচ্ছে আর কোনো থিওরি নেই, একবার তাও দেখে নিচ্ছি, ঠিক আছে। আমি একটা অঙ্ক করাচ্ছি, পরীক্ষায় চলে এসছে অঙ্কটা। তোদের বই অন্যভাবে থাকবে অন্যভাবে থাকুক, কিন্তু পরীক্ষায় চলে এসছে, ভালো করে বুঝবি অঙ্কটা। কি বললাম? হ্যাঁ অবশ্যই চলে এসছে পরীক্ষায়, তোদের পরীক্ষায় চলে এসছে। কোশ্চেন তৈরি হয়ে গেছে তো, সবারই কোশ্চেন সেম। হ্যাঁ, বোর্ড থেকে আসবে তো। কোশ্চেনটা লিখে দিয়েছে আগে, পর কোশ্চেনটা কি বলছি আমি। এ সেটে 3টা পদ আছে, বি সেটে 4টা পদ আছে। এবার বল যে এ থেকে বি সেটে মোট কতগুলি সম্বন্ধ লিখতে পারবো। কি বললাম? কোশ্চেন ক্লিয়ার হলো? এ সেটে 3টি পদ আছে, বি সেটে 4টি পদ আছে। আমি এ আর বি সেটে মোট কতগুলি সম্বন্ধ লিখতে পারবো। কোশ্চেন সবারই ক্লিয়ার? সম্বন্ধ কতগুলি লেখা যেতে পারে মোট? তোদের মনে হতে পারে বিশাল কিছু না, কিন্তু 12টা তো এ ক্রস বিতে পদ থাকে 12টা, কিন্তু আমি তো বললাম টোটাল সম্বন্ধ কতগুলো লিখতে পারবো। এনএ ইন্টু এনবি করলে তো এ ক্রস বির পদটা পাচ্ছি, তাই না? হ্যাঁ, তুই ভাব, ধারের কাছেও নাই কেউ, ধারের কাছেও কেউ নাই, অনেক বেশি। এতগুলো সংখ্যা হবে, কত হবে বলবো? 4096টা। 4096টা। আচ্ছা,
সম্বন্ধর ডেফিনেশন কি দেওয়া হয়েছিল? হ্যাট, সম্বন্ধ ডেফিনেশন কি দিয়েছিলাম? কার উপসেট? এ ক্রস বি এর উপসেট। তো তো এ ক্রস বি তে কটা পদ আছে বল, এখনই তো বললি 12টা। তাহলে একটা সেটে যদি n সংখ্যক পদ থাকে তার টোটাল নাম্বার কত হয়? ইসের সাবসেটের কত হয়? একটা সেটে যদি n সংখ্যক পদ থাকে টোটাল নাম্বার অফ সাবসেট কত হয়? 2 টু দি পাওয়ার n। তাহলে a ক্রস b এর টোটাল নাম্বার অফ সাবসেট কত? 2 টু দি পাওয়ার 12। আর প্রত্যেকটা সাবসেটই তো হচ্ছে কি এক একটা করে সম্বন্ধ হয়ে গেল। 2 টু দি পাওয়ার 12 মানে 4096 হয়। বইয়ে পেয়ে যাবি কোথাও একটা, ছাড় না, বই হবে। কোশ্চেন না পেয়ে যাবি বই, কোথাও কথা বুঝতে পারলি? কোশ্চেনটা বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা 1 নম্বরে আসবে। ওই যে দেখ, এই যে পেজ নাম্বার 43 বহু বিকল্পের 1 নম্বর অঙ্কটাই। পেয়েছিস? 1 নম্বরটাই। এ সেটে m সংখ্যক বিভিন্ন পদ, বি সেটে n সংখ্যক বিভিন্ন পদ। ডি ফর দিল্লি, তাই তো? 2 টু দি পাওয়ার mn। কোথায় লেখা চলে এসছে? পরীক্ষায় চলে এসছে। আমি বলছি আমার বিশ্বাস তো করা, আমার উপরে একটু বিশ্বাস নাই আমার উপরে। বিশ্বাস কর আমার উপরে, চলে এসছে পরীক্ষায় কোশ্চেনটা। আচ্ছা, সবাই বুঝতে পেরেছি তো? এটার উপর আরও কোশ্চেন হয়, বইয়ে পেয়ে যাবি। ঠিক আছে, আমি আর জাস্ট তোদেরকে কনসেপ্ট দিয়ে দিয়েছি, বই থেকে করতে থাকবি, ছেড়ে দে। এবার চলে আসছি আমরা পরের অঙ্কগুলোতে। একটু দেখছি যে ইসেরও কার্তেশীয় গুণফলের মধ্যে কিছু অঙ্ক দিয়েছে, তো আসে না পরীক্ষায়, 2-4টা দেখিয়ে দিচ্ছি, মানে প্রশ্নমালা 2 এর আগে থেকে। উদাহরণ 6 দেখ, 37 পেজের, 37 পেজের উদাহরণ 6। হ্যাঁ, এ ক্রসে, ওটা ক্রসে বলবি। হ্যাঁ, এ ক্রস এ হচ্ছে কার্তেশীয় গুণফলের মোট 16টি পদ। আচ্ছা, এ ক্রস এতে 16টি পদ আছে, তার মানে এতে কটা পদ আছে কে বলতে পারবে? হ্যাঁ, 4 × 4 করলেই 16 হয়। ঠিক আছে, এটা আমার আগে বলা উচিত ছিল যে n a ক্রস b, তার মানে হচ্ছে n a × n b। এটা না বললেও অনেকে বুঝে গেছে, তাই না? তো আমাকে এখানে এ ক্রস এর পদ দেওয়া আছে 16টা, তাহলে এর পদ কটা হবে? 4টা, নো ডাউট। আচ্ছা, ঠিক আছে। এইবার কি তারপরে কি বলেছে যে এ ক্রস এর গুণফলের মোট 16টি পদের মধ্যে 3টি পদ আমাকে দেওয়া আছে 1 2 2 3 3 4। তাহলে এ সেট নির্ণয় করো। এর থেকে সোজা অঙ্ক হতে পারে? 4টা পদ লাগবে, 4টা পদ তো দেখতেই পাচ্ছি 1 2 3 4 আছে। ঠিক আছে, এর থেকে সহজ অঙ্ক হয়ই না আর কিছু, বুঝতেই পারছি। কি বুঝতে পারছি না? এই যে যেমন খুবই স্বাভাবিক, কি আছে 1, 2 আছে না এ ক্রস এতে? তো এ ক্রস এতে আছে মানে কি এই একটা এই এতে আছে, আবার এই দুটা এই এতে আছে। আর দুটো কি আলাদা? একই সেটের এ তো, তার মানে 1 আর 2 দুটো পদ পেয়ে গেলাম। তারপরে কি আছে দেখ, 2 3 আছে, তাহলে 2, 3 যদি আছে এ ক্রস এতে, তার মানে কি বুঝবো? এই 2টা এই এতে আছে, এই 3টা এই এতে, তার মানে কি 2 আর 3টাও ঢুকে গেল। এবার এই 2 তো আগে থেকেই ছিল, আর তারপরে 4 আছে, আবার 4 ঢুকে গেল। এভাবে করি। ঠিক আছে, কত সহজ অঙ্ক, বাতি অঙ্ক করে নেয় বইয়ের মতো করে লিখে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে লিখেন একদম ঝড়ের গতিতে। সংক্ষিপ্ত সব থেকে লাস্টের অঙ্ক, সংক্ষিপ্ত মানে 4 নম্বর অঙ্ক বলছে ওরা, কিন্তু ওরা 1 নম্বরের অঙ্ক আছে। একটু পড় সবাই। কি দিয়েছে? n a ক্রস b ক্রস c দিয়েছে 60, তাই তো? n a দিয়ে দিয়েছে, n b ও দিয়ে দিয়েছে। না, n a n b n c, তাহলে n এর মানটা বের করতে বলেছে।
তাহলে খুবই স্বাভাবিক না, এন এ ক্রস বি ক্রস সি এটা বলেছে, তাহলে এর মানটা কি হবে এন এ ক্রস এন বি ক্রস এন সি। কার কার মান দেওয়া আছে? এটার মান দেওয়া আছে কত বল? 60। এটার মান দেওয়া নেই, এটার মান দেওয়া আছে কত? 3 4, তাহলে কত হলো 3 4 12 12 60, তাহলে এন এর মানটা কত পেলাম? 5। এটা কত নম্বর অঙ্ক? 1 নম্বরের অঙ্ক। কত নম্বর দিয়েছে? 4 নম্বর। তো এই হচ্ছে এই চ্যাপ্টারটা। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্নমালা 2-এ, প্রশ্নমালা 2-এর সংক্ষিপ্ত অঙ্কটা, সব থেকে লাস্টের অঙ্কটা। এবার সবাই চলে আসবো উদাহরণ পেজ নাম্বার 43 উদাহরণ 6, মানে এর পরের পার্টটা চলে আসলাম। এবার ওখান থেকে কিছু করার মতো দেখতে পাচ্ছি না। উদাহরণ 6 তাড়াতাড়ি কে করে দেখাতে পারে দেখি। তো কি আছে অঙ্কটাতে? বেসিক্যালি কত আছে? 2x প্লাস ওয়াই নাকি না, 2x প্লাস 3y ইকুয়ালস টু কত আছে? 20। আচ্ছা, খুবই স্বাভাবিক, 2x মানে জোর হয়ে গেল, আর 3y মানে যদি আমি ওয়াইটাকে বিজোড় নিই তাহলে আমাকে বিজোড় দেবে। তো জোর প্লাস বিজোড় কোনোদিন জোর আসতে পারে না, মানে 3yটাকে আমাকে জোর করতেই হবে, জোর করে, জোর করতে হবে জোর করে, তাই তো? তো পাতি কথা এবার ভাব, মানে ওয়াইয়ের মানটা তোরা বিজোড় নিবি না, বুঝতে পেরেছি? ওয়াইয়ের মানটা জোর নিয়ে এমন কি এক্স ওয়াই দিয়ে 20 আসছে ভাব না। প্রথমে এক্সের মানটা 1 নেয়, তাহলে কত আসছে? এটা 2। 2 যদি আসে তাহলে এখানে কত লাগবে? 18 লাগবে। তো 6 দিয়ে তো হয়ে যাচ্ছে। তো এরকম করে কর না, 1,6 হলো, বুঝতে পারছি সবাই? আর সমান সমান এক্স কমা 1। কেন রে? বইয়ে কি করেছে আবার? ও ছাড় না, বইয়ে একটা এরকম কিছু করেছে, মানে বইয়ে কি করেছে? এক্স এর মানটা বের করে নিয়েছে ওরকম 10 - 2 ওরকম করে। তো বা তুই ওয়াই এর মানটা বের করে নে। তুই ওই যে কত আছে 3y এর মানটা কত হবে? 20 - 2x, তাহলে ওয়াই এর মানটা কত হবে? 20 - 2x বাই 3। তাহলে এবার ভাব 20 - 2x করে যেন 3-এর গুণিতক হয়। চল এভাবে ভাব, ঠিক আছে? তাহলে দেখ এক্স এর মানটা হয়তো প্রথমে 1 থেকে শুরু করতে হবে, সবাই বুঝতে পারছি? এক্স এর মানটা 1 থেকে শুরু করলাম, তাহলে এক্স যদি 1 হয় তাহলে 20 - 2 18, 3 দিয়ে ভাগ করলে 6, তাহলে 1,6 পেয়ে গেলাম, হয়ে গেল। এক্স এর মানটা 1 নিয়েছিলাম, ওয়াই এর মানটা 6 পেলাম, তাহলে 1,6 একটা পেলাম কমা দিয়ে। এবার এক্স এর মানটা 2 নে, তো এক্স যদি 2 নিই তাহলে 2 2 4, 20 থেকে 4 যায় 16, 16কে 3 দিয়ে ভাগ করলে স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় না, বাদ। এক্স এর মানটা এবার কত নিব? 3 নিলাম, তাহলে 20 - 6 14, 3 দিয়ে ভাগ করলে পাওয়া যায় না, বাদ। এক্স এর মানটা এবার 4 নিলাম, 20 - 8 12, 4 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4,4 হলো। 5 নিলাম, আসলো কেন? 3 4 12 তো 3,4 তো 4,4 তো। আচ্ছা 5 নিলে হচ্ছে না 10, 10, 6 নিলে হচ্ছে না 8, তারপরে 7 নিলে 14, হ্যাঁ হচ্ছে, ঠিক আছে? তাহলে 7, 3 2 6 আর হবে 8, 8 নিলে 9 নিলে 10 নিলে হবে না, 10 নিলে হবে না, 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা না। যদি আবার অখণ্ড সংখ্যা তাহলে নিতে পারতাম, 0 স্বাভাবিক সংখ্যা না। তাহলে এখানে কি শেষ নাকি? খেলা শেষ এখানে, বুঝতে পেরেছি সবাই? কি মাথা ভেঙে গেলো নাকি? সহজ অঙ্ক ছিল তো, ব্যাস। এবার যদি বলে আমাকে আর ইনভার্স বের করতে, তাহলে আর ইনভার্সে কী বলা হয়েছিল? ওইগুলোকেই লিখবো, উল্টে উল্টে লিখবো, ডান, খেলা শেষ। না না, যদি হয়ে গিয়ে থাকে তাহলে উদাহরণ করতে লাস্ট অঙ্কটা 8টা করবো, উদাহরণ 8, তাড়াতাড়ি উদাহরণ 8 দেখ, তাকা তাকা এদিকে তাকা। তো এত যখন লিখবি করছিস, দেখ কত নম্বর হয়েছে? 8 নম্বর, উদাহরণ 8। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 100। এখান থেকে ওয়াইয়ের মানটা বা এক্সের মানটা, হ্যাঁ ওয়াইয়ের মানটা বের করলাম, রুট ও প্লাস মাইনাস 100 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? ডান, ওকে। এবার কি হলো? হ্যাঁ, এবার পাতি কথা হচ্ছে যে এক্স এর মানটাকে তুই যদি 0 নিস, ঠিক আছে? ওয়াই এর মানটা কত আসছে? 10 আসছে,
কেন 10 প্লাস মাইনাস 10, তাই না? তাহলে এক্স এভাবে লিখ, তাহলে এক্স ইকুয়ালস টু 0 হলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 10। এবার নিচের দিক কথাটা আর লিখাতে, এবার আর একটা আমরা ভরতে শুরু করেছি। এক্স কত বলা আছে 0, ওয়াই কত বলা আছে প্লাস মাইনাস 10, তাহলে এক্সের মানটা 0 নিলে ওয়াইয়ের মানটা 10, এটা একটা। আচ্ছা, এবার এক্সের মানটা 0 নিলে ওয়াইয়ের মানটা মাইনাস 10, এটা একটা হলো, এটা একটা পেলাম। এবার এক্সের মানটা আমি এবার, হ্যাঁ হয়ে গেছে, বাহ। এক্সের মানটা 6 হলে ওয়াইয়ের মানটা কত হবে, এটা হবে কি? আর এক্সের মানটা -6 হলে, আচ্ছা একবার লিখে দিচ্ছি, এক্সের মানটা +-6 হলে ওয়াইয়ের মানটা +-8 আসবে। ডান। এবার এগুলোকে নিয়ে যতগুলো লিখতে পারি এখানে কি কি হবে, একটা হবে 6,8, -6,8, -6,-8, 6,-8, বাস যা যা সম্ভব সব লিখে দিয়েছি চারটা, ঠিক আছে। এবার এক্সের মানটা আমি +-8 নিচ্ছি, হ্যাঁ ওটা তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এবার এক্সের মান তো নেওয়া হয়নি, এবার এক্সের মানটা আমরা +-8 নিচ্ছি, তাহলে ওয়াইয়ের মানটা +-6 পাওয়া যাবে। এবার তাহলে কি হবে, এবার একটা আসবে 8,6, -8,6, 8, -6, -8, -6, এই দূর ক্লিয়ার হচ্ছে সবার? এবার এক্সের মানটা যদি আমি +-10 করি, তাহলে ওয়াইয়ের বারটা 0 আসবে। তাহলে আরও দুটো পদ কোথায় লিখবো রে বাবা, এত জায়গায় কী করে দিব? আচ্ছা এখানে লিখে দিচ্ছি 10,0, -10,0। আর কিছু হবে রে? হ্যাঁ কি যে বলিস, হয়েছে? এই ডান। আর কিছু হবে না? ক্ষেত্রতে কারা থাকবে বল, ক্ষেত্র যারা যারা প্রথমে আছে, 10 আছে, -10ও আছে, আচ্ছা 0 আছে, 8 আছে, -8ও আছে, 6 আছে, -6 আছে, আর কিছু আছে? আমার মনে হয় ক্ষেত্র পাল্লা মনে হয় সেম, তাই না? ক্ষেত্র পাল্লা সেম কি? সেমই হওয়া উচিত। 10, -10, 0, 8, -8, 6, -6, ডান। কিরে বুঝতে পেরেছিস বলেছি? ডান। কি একদম ভারী চ্যাপ্টার না, মাথা থেকে ঘাম ঝরে গেল। সম্বন্ধে তো কিচ্ছু নাই, চল এখান থেকে যা হোমওয়ার্ক দেওয়ার দিয়ে দেবো, চিত্রণটা ইন্ট্রোডিউস করে দিই, ওইটাই তো আসল। এটা হচ্ছে গিয়ে সম্বন্ধ, চিত্রণ বুঝতে গেলে একটু কাজে লাগবে টুকটাক। চিত্রণ এটার পার্থক্য বোঝাবো এরপরে। চিত্রণ আর সম্বন্ধে পার্থক্য তারা বলতে, পার্থক্য কী আছে? সম্বন্ধ আমাদের মোটামুটি শেষ হয়েছে, আবার শুরু করছি নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে চিত্রণ, বা অনেকে ভালোবেসে অপেক্ষক বলে। আগে বুঝে না তারপর লিখাচ্ছি, ঠিক আছে? দুটো সেট এ আর বি, ছোটো বড়ো কেউ নাই, এও ছোটো তো এও বড় হতে পারে, ঠিক আছে? তো হোক না ডিম, ঠিক আছে। তো এখানে কিছু পদ আছে, কিছু পদ আছে, এখানেও কিছু পদ আছে। পদ লিখেছি কয়েকটা, 1, 2, 3, 4 করে কিছু একটা পদ আছে, ঠিক আছে? আমি নাম দিলাম না পদগুলোর। বলছে অপেক্ষক বা চিত্রণ হচ্ছে এমন একটা নিয়ম, যে নিয়মে এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট, যে নিয়মে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে, আবার বললাম এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি এর কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টে চিহ্নিত করা হবে। কি বললাম? চিত্রণ বা অপেক্ষক হচ্ছে এমন একটা নিয়ম, যে নিয়মে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে বা প্রত্যেকটা পদকে বি এর কোনো একটা নির্দিষ্ট পদে
একটা নির্দিষ্ট পদে চিহ্নিত করা হচ্ছে। তার মানে এ সেটের প্রত্যেকটা পদকে বি সেটের কোনো না কোনো পদে আমরা একটা নির্দিষ্টভাবে চিহ্নিত করেছি, তাই না? আচ্ছা, এমনটা কি হয়েছে যে এখানকার একটা পদ একবার এখানে গেল একবার এখানে গেল? হয়নি। কিন্তু দুই বা তার বেশি এলিমেন্ট এক জায়গাতে যেতে পারে, গেছে দেখতে পাচ্ছি, তাই না? তো এটা কি করে মনে রাখবো? এদিকে আছে মানুষ আর এদিকে আছে জন্মদিন। দুই বা তার বেশি মানুষের একই দিনে জন্মদিন তো হতেই পারে, কিন্তু একটা মানুষের কি দুটো জন্মদিন হতে পারে? পারে না। তাহলে পারফেক্ট উদাহরণটা বোঝার জন্য, ঠিক আছে, যে দুই বা তার বেশি পদ একটা পদে গিয়ে চিহ্নিত হতে পারে, নো প্রবলেম, কিন্তু একটা পদ দু জায়গায় চিহ্নিত হবে না। বুঝতে পেরেছি? এটা হলো আমাদের কাছে সম্বন্ধ, এই চিত্রণ বা অপেক্ষকের প্রাথমিক ধারণা, সংজ্ঞা। হলো ক্লিয়ার? বুঝতে পেরেছি? সংজ্ঞা লেখার দরকার আছে? দরকার নেই, তো বুঝতে পেরে গেছি। আচ্ছা, এবার দেখ, এখানে একটা পদ ছিল এক্স, তো চিত্রণটা, হ্যাঁ বলতে ভুলে গেছি, চিত্রণটা কিন্তু এফ দিয়ে সূচিত করা হবে, এফ ফ্রম এ টু বি। ঠিক আছে, কি বলবো? এফ একটা চিত্রণ, কোথা থেকে কোথায়? এ থেকে বিতে। আচ্ছা, এই এটাকে বলা হবে ক্ষেত্র। হবে? কেন হবে না? ক্ষেত্র। যখন বি থেকে হবে তখন বিটাকে ক্ষেত্র বলা হবে। এই এ সেটটাকে বলা হয় ক্ষেত্র সেট, ক্ষেত্র, বা এটাকে অঞ্চলও বলে অনেকে আবার। আর বি সেটটাকে বলা হচ্ছে, হ্যাঁ, উপক্ষেত্র, উপ অঞ্চল বলে, উপ অঞ্চল বলা হয়তো, উপক্ষেত্র বা উপ অঞ্চল। ঠিক আছে, পাল্লা তাহলে কি বলে এবার এখানে? যেগুলোতে সে মিলিত হলো, মানে এই যে এইটা 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 এটা, এইগুলোকে নিয়ে যেটা সেট সেটাকে পাল্লা সেট বলা হয় না। হ্যাঁ, মানে সবগুলোকে নিয়ে উপক্ষেত্র, ঠিক আছে, সবগুলোকে নিয়ে উপক্ষেত্র, আর যেগুলোতে চিহ্নিত হয়েছে এই যে পদগুলো, এগুলোকে বলা হচ্ছে পাল্লা সেট। ঠিক আছে। আচ্ছা, আমি আবার একটা জিনিস বলার আছে আগে আমাকে, পাতি কথা হচ্ছে, মনে করে এক্স একটা সেট, এই এক্স এ না, এ একটা সেট, বি একটা সেট, চিত্রণটা হচ্ছে এফ, এখানকার একটা পদ এখানে এসে ওয়াই চিহ্নিত হলো, কি করে সূচিত করবো এটাকে? তখন সেটাকে এভাবে লেখা হবে, এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই। বুঝতে পারলাম সবাই? খুব ভালো করে বুঝবো, টার্মগুলো খুব গুরুত্বপূর্ণ। ওয়াই হচ্ছে এক্সের প্রতিবিম্ব, কি বললাম? ওয়াই হচ্ছে এক্সের প্রতিবিম্ব, আবার এক্স হচ্ছে ওয়াইয়ের প্রাকবিম্ব। প্রাকবিম্ব, ইমেজ, প্রি ইমেজ। ঠিক আছে, ওয়াই হচ্ছে এক্সের প্রতিবিম্ব, এক্স হচ্ছে ওয়াইয়ের প্রাকবিম্ব। ঠিক আছে, এবার যতগুলো প্রতিবিম্ব আমরা এখানে পেয়েছি, কতটা প্রতিবিম্ব পেয়েছি? 1 2 3 4 5। এই প্রতিবিম্বগুলোকে নিয়ে যে সেটটা, সেটাকে বলা হচ্ছে প্রতিবিম্ব সেট, অথবা একটু আগে যেটা বললাম পাল্লা সেট। তাই তো? বুঝতে পারলাম সবাই? মানে উপক্ষেত্র সেটটা বড় সেট, ওর মধ্যে কিছু কিছু যেগুলোতে এসে চিহ্নিত হয়েছে সেইগুলোকে যে সেটটা পেলাম সেটাকে বলতে পারি আমরা প্রাকবিম্ব সেট বা পাল্লা সেট। আচ্ছা, আমাকে কেউ প্রশ্ন করতেই পারে, এটা কখনো হতে পারে না যে একটাও পদ ফাঁকা নেই, সবগুলো চিহ্নিত হয়েছে? হ্যাঁ, হতেই পারে। ঠিক আছে, মানে সবগুলো, মানে ওই ক্ষেত্রে কি হবে, উপক্ষেত্রের প্রতিবিম্ব সমান হয়ে যাবে। আর যখন ওটা হবে না, তখন 12-এ পড়বো ওগুলো আমরা, তখন ওটা একটা নির্দিষ্ট নাম দিয়ে দেওয়া হবে। আবার এখানে আমাদের কি আসে? এখানে আমাদের আসে একটা ফাংশন দিয়ে দেবে। ঠিক আছে, যেমন একটা মনে করি একটা ফাংশন দিচ্ছি আমি তোদেরকে বোঝানোর জন্য, একটা উদাহরণ ফাংশনের, এফ ফ্রম এন টু এন, এন মানে হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা, আর এফ এক্স এর মানটা আমি বলে দিলাম মনে কর এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই চিত্রণটার আমি তোদেরকে বললাম যে ক্ষেত্রফল আর পাল্লা বল, কী করে বলবি? আগে ভাব জিনিসটা কী আছে। এখানে একটা সেট আছে, এখানে আছে, দুটোই সেট কী আছে? স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 7 8, এখানেও তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
আর 13, আচ্ছা এক্স স্কোয়ার না 2x দিলাম মনে কর 2x। তাহলে বলতো এক কোথায় যাবে, এফ দেখ কী করে বোঝালাম, এফ অফ এক্সটাকে ওয়াই বলা হচ্ছে না, তাহলে এখানে এফ অফ এক্সটাকে 2 বলা, তাহলে এক্সটা যদি 1 বসাই তাহলে কত পাচ্ছে তার মানটা, এফ অফ 1টা কত আছে 2 × 1 মানে 2, তার মানে 1 কোথায় গেল 2তে, ওর তো এখান থেকে এটাই বোঝানো হচ্ছে না যে এক্স যদি ওয়াই যায় তাহলে কী করে বোঝাবো এফ এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে এখান থেকে এফ অফ 1 এর মানটা কত পেলাম 2 × 1, তাহলে 2, তার মানে কি 1 কোথায় গেল 2তে গেল। আচ্ছা 2 কোথায় যাবে 4-এ যাবে, 3 কোথায় যাবে 6-এ, 4 5 6, ব্যাস বুঝতে পারলাম এভাবে। তাহলে আমাকে যদি বলে ক্ষেত্র সেটটা কী হবে, আমি বলি ক্ষেত্র সেটটা পুরো স্বাভাবিক সংখ্যাটাই হবে, পাল্লা সেটটা আমার কি হবে 2 4 6 8 এগুলো হবে, বুঝতে পারছি পাল্লা সেটটা কিন্তু এখানে পুরো স্বাভাবিক সংখ্যাটা আসছে না, মানে এগুলো ফাঁকা, এই 3 1 3 5 7 এগুলো তো কেউ চিহ্নিত হচ্ছে না, সেগুলো ফাঁকা। বুঝতে পারলাম জিনিসটা কী ধরনের জিনিস এগুলো, আমাদেরকে বেসিক্যালি 11-এ কী করবে, একটা সেট একটা চিত্রণ দিয়ে দেবে, এরকম কোনো চিত্রণ দিবে, ওই চিত্রণটার ক্ষেত্র বা পাল্লা বের করতে বলবে, ঠিক আছে। তো বের করার জন্য আমাদের যেটা সব থেকে বেশি কাজে লাগে সেটা আমি একবার বলেছিলাম ডেরিভেটিভ পড়াতে গিয়ে, কারো মনে আছে কিনা জানি না, ওয়েভি কার্ভ মেথড বলেছিলাম, কোথাও মাথার মধ্যে স্ট্রাইক করছে বলেনি, ঠিক আছে অসুবিধা নেই। ব্রেকিং পয়েন্ট কিছু বলেছিলাম মনে আছে, ঠিক আছে। পরের দিন চিত্রণের অঙ্কগুলো করতে আমাদের একটা জিনিস খুব কাজে লাগবে, সেটা ভালো করে বুঝে নে, ঠিক আছে। আমাকে কিছু ফ্যাক্টর দিবে, ঠিক আছে, ফ্যাক্টর মানে বুঝতে পারছি তো, বাংলায় কী বলে বল না, উৎপাদক অনুঘটক বলছে ও বলে, হ্যাঁ উৎপাদক দিয়ে দেবে, মানে একটা মনে কর x - a x - b এরকম x - c এরকম করে কিছু আছে, এবার এটাকে হয় <0 না হয় <0, আমাকে চেক করতে বলেছে এক্স এর কোন মানের জন্য এই পুরোটা <0 হবে, কোন মানের জন্য <0 হবে, বলেছিলাম, ঠিক আছে। তো দেখ আবার বলে দিচ্ছি কী করে বের করব। প্রথম কথা হচ্ছে এগুলোর প্রত্যেকটা না ব্রেকিং পয়েন্ট বের করব। কি ব্রেকিং পয়েন্ট জিনিসটা কি, মনে মনে x - এটাকে ধরে 0 পুট করে দেবো, তাহলে x এর মান কত পাবো a, y এর মান আবার এখানে কত x এর মানটা b, c এরকম করে প্রত্যেকটা মান পাবো। এবার পুরো নাম্বার লাইনটাকে ড্র করব, এখানে -∞, এখানে ইনফিনিটি। ব্রেকিং পয়েন্ট মানে হচ্ছে আমি এই পুরো রিয়েল নাম্বারের সেট এটাকে ব্রেক করব, ঠিক আছে। ব্রেক যখন করব তাহলে ব্রেকিং পয়েন্টগুলো কী পেলাম, a b c পেলাম, ধরলাম a সব থেকে ছোটো, তখন যেটা হবে তখন সেটাকে নিব, এখানে a সব থেকে ছোটো ধরলাম, তাহলে সব থেকে প্রথমে এটাকে নিব, তারপরে b, আর তারপরে সেরকম করে ব্রেক করে দিলাম এটাকে আর কি, ঠিক আছে। করার পর এই পুরো জায়গায় আমরা একটা x এর মান নিব, এই পুরো জায়গাতে x একটা মান নেব, মানটা এবার এখানে বসাবো, দেখবো নেগেটিভ না পজিটিভ, এখানে বসাবো দেখবো নেগেটিভ না পজিটিভ, শুধু মান না আমার শুধু দেখা পজিটিভ নেগেটিভ দেখার আছে, নেগেটিভ পজিটিভ দেখবো, পুরোটা সবগুলো গুণ করবো, গুণ করার পর দেখবো নেগেটিভ পজিটিভ কী আসছে, সাপোজ এখানে নেগেটিভ আসলো তো নেগেটিভ দিলাম, ঠিক আছে। তারপরে আর কিছু একটা বের করার দরকার নেই, এবার অল্টারনেট, ঠিক আছে। এবার আমার দরকার ছিল কি, আমার দরকার ছিল হ্যাঁ প্রথমটা বের করলেই হবে, প্রথমটা বের করবো না, এইখান থেকে একটা মান নিতে হবে, মনে কর -∞ থেকে -1, তার মধ্যে -5 একটা মান, -5টা এখানে বসাবি, এখানে বসাবি, গুণ করে দেখবি যে নেগেটিভ আর পজিটিভ কী আসছে, ঠিক আছে। গুণ করে দেখলাম নেগেটিভ আসছে, তাহলে এটা পজিটিভ, তারপর আর কিছু করার নাই, তারপর অল্টারনেট, ঠিক আছে। অল্টারনেট দিয়ে দিলাম, দেওয়ার পর এবার আমার বক্তব্য হচ্ছে যে আমার দেখতে হবে আমাকে এখন যে আমার কী চেয়েছো, যদি বলছো নেগেটিভ চেয়েছিল তাহলে কোন কোন জায়গাটা নিব, এখান থেকে এখানে আর এখান থেকে এখানে, এটা অ্যান্সার, মানে -∞ থেকে a আর b থেকে c, এটা অ্যান্সার হয়ে গেলো। যদি বলো না পজিটিভ চেয়েছিল তাহলে a থেকে b আর c থেকে ইনফিনিটি, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি না, ক্লিয়ার হয়ে যাবে আরও, ঠিক আছে। দেখ উদাহরণ দেখ, আমাদের দুটোরই আসবে বেসিক্যালি, তো আমি তিনটা দিয়ে বোঝাচ্ছি। আমাদের কিন্তু সিলেবাসে দুটো দিয়ে আছে, মনে কর x+1 দিয়েছে একটা, x - 3 দিয়েছে আর x+4 দিয়েছে, আমাকে বের করতে বলেছে কোথায় পজিটিভ আছে বের করো, তাই বুঝতে পেরেছি। আচ্ছা ব্রেকিং পয়েন্ট কটা হবে এখানে বল, তিনটে ব্রেকিং পয়েন্ট কি কি, এক না +1 না, কি বললাম, মনে মনে এটাকে 0 করে দিবি, x এর মান যেটা হবে সেটা ব্রেকিং পয়েন্ট, কত পাবো x এর মান -1 পাবো না, তার মানে একটা ব্রেকিং পয়েন্ট, -1 -1 -4 আর +3,
সব থেকে ছোটো কে এদের মধ্যে? -4 সব থেকে ছোটো, তো সব থেকে -4কে লিখবো। তারপরেটা কে? -1, তারপরে -1কে লিখবো, তারপরে কে? 3কে লিখবো। হলো, এখান থেকে এখানে একটা মান নিব, যে কোনো মান, ধর -5, আচ্ছা -5 এখানে আছে, এর মধ্যে আছে তো, তুমি -10 নে, যায় আছে না, -10 নিলাম, ঠিক আছে। তো -10 নেওয়ার পর শুধু এখানে চিহ্ন দেখবো, -10 + 1 চিহ্ন কি? নেগেটিভ। -10 -3 চিহ্ন কি? নেগেটিভ। -10 + 4 চিহ্ন কি? নেগেটিভ। তো নেগেটিভ 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 গুণ করলে কি হয়? হ্যাঁ, নেগেটিভ। নেগেটিভ দিলাম এখানে, তুই হ্যাঁ এইখানে যে কোনোটা মান নিবি, যে কোনো মান এই পুরোটার মধ্যে, ∞ থেকে 4 -4 মধ্যে, -5 -7 -10 -100 কিছু একটা মান নিবি। নেওয়ার পর ওই মানটা এখানে বসাবি। নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, 3টা নেগেটিভ গুণ করলে কি হয়? নেগেটিভ। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, কি হলো বেসিক্যালি, একটা মান নিলাম এর মধ্যে থেকে, এবার সেটা এখানে গিয়ে বসিয়ে দেখলাম চিহ্নটা কী আসছে। চিহ্নটা যদি নেগেটিভ আসে নেগেটিভ, পজিটিভ। এবার একটা চিহ্ন বের করার পর আর বাকিটি করার দরকার নেই, এবার আমরা কী করবো? অল্টারনেট করে দেবো, ঠিক আছে, মানে এইটা মাইনাস আর প্লাস, ঠিক আছে। হলো। আচ্ছা, তোদেরকে একটা জিনিস না, সেটে একটা জিনিস বলা হয়নি, ইন্টারভাল জিনিসটা, সেটার ক্ষেত্রে ইন্টারভাল জিনিসটা বলা হয়নি। তো এক কাজ করবো, আজকে বেশি বেশি হয়ে যাচ্ছে, পরের দিন এসে আগে ইন্টারভালটা বুঝবি, তারপর শুরু করবো এগুলো, ঠিক আছে। এখন আমি বলে দিলাম আমার কাছে কী চেয়েছিল, পজিটিভ। কোথায় কোথায় পেয়েছি পজিটিভ? এখান থেকে এখানে আর এখান থেকে এখানে, তাই তো। তাহলে অ্যান্সার লিখবো, অতএব মানে এখানে অ্যান্সারটা হচ্ছে -4 থেকে -1, ঠিক আছে, আর ইউনিয়ন দিয়ে 3 থেকে ইনফিনিটি, ব্যাস এই হচ্ছে ব্যাপার। যদি নেগেটিভ যাইতো আমার কাছে, তাহলে কী বলতাম? -∞ থেকে -4, -1 থেকে 3, ডান। আশা করছি সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে আমাদের পুরো ফাংশনটাও বলে দিলাম। একটু আমি হোমওয়ার্ক দিব, খুব একটা বই দে আমাকে, একটা বই দে আর পেন দে, তোর বইতে দেখানো আছে অলরেডি, দে পেনটা দে, একটা পেন দে। ওদের করিয়েছিলাম চিত্রণ লাগানো আছে, আচ্ছা একটু হালকা করে করিয়েছিলাম, ওই ধরো কী বলছে? আচ্ছা, চলে এইদিকে, পেজ নাম্বার 37 নতুন বইয়ের। বই কই? বাচ্চা পারছে নাকি বাড়িতে? আচ্ছা, 37 পেজের উদাহরণ 4, অঙ্কটা হচ্ছে a = 1 2 3 b = 2 3 4। হ্যাঁ, একদম যেখান থেকে শুরু হলো রে, ওখান থেকে খুলেছিস কি? হ্যাঁ, উদাহরণ 4 বের করুক, একদম প্রথম থেকে যেখানে শুরু হলো। তো কি তুই লাস্ট থেকে লিখবি? তুইও পেলি না, একদম প্রথম থেকে। প্রথম থেকে রে, উদাহরণ কত বললাম? উদাহরণ 4, a = 1 2 3 পেয়েছিস? a 1 2 3, b 2 3 4, c 1 3 4, উদাহরণ 4। বলছি একদম প্রথম থেকে বুঝতেই পারে না। এদিকে চলে আয়, এদিকে চলে আয়। উদাহরণ 9, 12 বহুবিকল্প অল, বহুবিকল্প অল, অতি সংক্ষিপ্তর আজকে বেশি হচ্ছে, বলতে পারে হয়তো শর্ট অ্যান্সার কোশ্চেন হতে পারে, জানি না। আচ্ছা, অতি সংক্ষিপ্ত 4 5 আর 3 করে নিবি। সংক্ষিপ্তর কি করবি? সবই তো পাতি 7 নম্বরটা করবি সংক্ষিপ্তর, 7। ব্যাস চলে এদিকে চলে আয় সম্বন্ধতে এসে পেজ নাম্বার তো 42, উদাহরণ 5 4
4 5 2 7 MCQ অল ছয়ের 2 অতি সংখ্যা 6-এর 2 হ্যাঁ সংক্ষিপ্ত 4-এর সবগুলো ব্যাস এগুলো করে চিত্রনাতে কিছু দিলাম না হোমওয়ার্ক ঠিক আছে থাক